রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে সাংবাদিকতা বিভাগের ছাত্রের লাশ উদ্ধার, মাথায় আঘাতে মৃত্যু জানালেন চিকিৎসক, তদন্তে পুলিশ। বেগম জিয়া সহ বিএনপি নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ। এই কাউন্সিলের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে, আশাবাদ মির্জা ফখরুলের। এজলাস সংকটে ব্যাহত হচ্ছে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কাজ, চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। ধীর গতিতে ডেলিভারির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের পাশাপাশি বেড়েছে জাহাজ জট। আর্থিক ক্ষতির শিকার ব্যবসায়ীরা, আমদানিকারকদের ওপর দায় চাপালো বন্দর কর্তৃপক্ষ। A wicket for the teenager, his first in Test cricket, and it ends. এবং চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই টাইগার স্পিনারদের দাপটে দিশেহারা ইংল্যান্ড। সপ্তম বাংলাদেশি হিসেবে অভিষেকেই 5 উইকেট মেহেদী মিরাজের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সাইফুল রুদ্র। মাথার আঘাতে মৃত্যু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোতালেব হোসেন লিপুর। ময়না তদন্ত রিপোর্টে এমনটাই বলা হয়েছে। সকালে লতিফ হল ডাইনিং রুমের পাশের নর্দমা থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিকেলে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিংয়ে কাজ করছিলেন কর্মচারীরা। সহপাঠীরা জানান, হঠাৎই রুমের পেছনে নর্দমায় একজনকে পড়ে থাকতে দেখে। বিষয়টি হল কর্তৃপক্ষকে জানালে তারা মৃত অবস্থায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2য় বর্ষের ছাত্র নিপুকে শনাক্ত করেন। পরে থানায় খবর দেয়া হয়। সহপাঠীদের অভিযোগ, নিপুকে হত্যা করা হয়েছে, তবে কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। ফোন করে জানালো যে ও মারা গেছে। আমরা তো একটুকু শুনেই চলে আসলাম। এক সাইড পড়েছিল জলের ভিতরে আর এক সাইড উপরে ছিল আর কি, মাথায় একটু রক্তের মতো ছিল, এই পর্যন্ত দেখা গেছে। যে জায়গাটাতে পড়েছিল এবং যেমন ভঙ্গিতে পড়েছিল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটি হত্যাকাণ্ড। হল প্রভোস্ট জানান, ডাইনিং এর সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা সেটাও একটু সময় নিয়ে দেখব যে সিসিটিভির ভিতরে কোনো ক্লু পাওয়া যায় কিনা। এদিকে মোতালেবের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ময়না তদন্তকারী চিকিৎসক। পুলিশ বলছে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তের পরই জানা যাবে। ফ্রন্টাল প্যারাইটাল সবকিছু ম্যাসিভ হিমোরেজ আছে তার মাথায়, আর তার ডান হাতে বা বাম পায়ে বা এসব জায়গাতে তার অ্যাব্রেশন আছে। আর চেস্টের তার ওই স্টারনাম ভেঙে গিয়েছে। কেন কিভাবে হলো সেটা আমরা অধ্যয়ন করার চেষ্টা করছি। সম্ভাব্য সব জায়গায় আমরা তল্লাশি করে দেখছি কোনো আলামত পাওয়া যায় কিনা। আর যেহেতু একবার প্রাথমিক পর্যায়ে, এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব না। এদিকে মোতালেব হোসেন নিপুর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার মকিমপুরে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো এলাকা। অবিলম্বে নিপুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাদের জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। আমন্ত্রণ গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগদানের ব্যাপারে দলীয় ফোরামের সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসে একটি প্রতিনিধি দল। ক্ষমতাসীন দলের উপদপ্তর সম্পাদক মৃণালকান্তি দাসের নেতৃত্বে 5 সদস্যের ওই প্রতিনিধি দলকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুশল বিনিময় শেষে মির্জা ফখরুলের হাতে কাউন্সিলের আমন্ত্রণপত্র তুলে দেন মৃণালকান্তি। এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা যারা বিশ্বাস করে না, ছাড়া সকল রাজনৈতিক দলকেই আমাদের এই জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আমাদের সম্মেলনে তারা যোগদান করবেন। আমন্ত্রণপত্র গ্রহণ করে দলীয় কার্যালয়ে একটি যৌথ সভায় অংশ নেন মির্জা ফখরুল। সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় কাউন্সিলে আমন্ত্রণ করায় আওয়ামী লীগকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। পাশাপাশি কাউন্সিলের পর সংকট নিরসনে ক্ষমতাসীনরা উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগ সঠিক সংকটের মূল জায়গাটাই তারা ধরতে পারছেন না। এই কাউন্সিল থেকে
বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে গেছে তাদের হাতে, সেই গণতন্ত্রকে তারা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং এই কাউন্সিল থেকে তার সূচনা তারা করবেন। আমরা সিদ্ধান্ত নেব, আমরা আজকে আমন্ত্রণ পেয়েছি, আমরা সিদ্ধান্ত নেব যে আমরা তাদের কাউন্সিলে কিভাবে অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলনে 7ই নভেম্বর উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির উদ্যোগে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এজলাস সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া। প্রতিদিন 7টি এজলাসে পালা করে আদালতে বসে 15টি। ফলে চরম ভোগান্তি ও ক্ষতির মুখে পড়ে দিশেহারা বিচার প্রার্থীরা। কর্তৃপক্ষ বলছে, নতুন ভবন না হওয়া পর্যন্ত এই সংকট মোকাবিলার কোনো পথও তাদের সামনে খোলা নেই। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মোল্লার রিপোর্ট। ফেনী জেলা জজ আদালত ভবনের 308 নম্বর কক্ষে প্রতি কার্য দিবসে ঝুলানো হয় একাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের ফলক। একই চিত্র এখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রতিটি এজলাসের। আদালত সূত্র জানায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন না থাকায় জেলা জজ আদালত ও পৃথক জেলা কালেক্টরেট ভবনের 7টি কক্ষের এজলাসে পালা করে বসছেন চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, জ্যেষ্ঠ জুডিশিয়াল, জুডিশিয়াল ও আমলি আদালত সহ 15টি আদালতের 8 বিচারক। আর এসব এজলাস কক্ষের সামনের বারান্দাগুলোতে গাদাগাদি করে অপেক্ষার প্রহর গুনেন বিচার প্রার্থীরা। সময়ের জটের কারণে সময় গড়িয়ে গেলেও ডাক আসে না অনেকের, ফলে বাড়ছে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা। বারবার আমাদের ডেট পড়তেছে, কোনো শুনানি হয় না ঠিকমতে। আমরা বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। একটা কোর্টের যদি সাক্ষী বা অন্যান্য যারা হয়ে যায়, তাহলে আমরা আরেকটা কোর্ট হইতে লেট হয়ে যায়। মুরগির টাকা দেওয়া ছাড়া তারা কথা বলে না, কিন্তু আমাদের হিয়ারিং কোনো কিছু না হইলো, কিন্তু টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। কোন আদালত কোন জায়গায় বসবে, কোন কক্ষে বসবে, এভাবে আমরাও বলতে পারি না, বিচারপ্রার্থীরা যারা আছে তারাও বলতে পারে না। ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি জানালেন, কর্তৃপক্ষকে দফায় দফায় জানিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা। আসলে কি জন্য এটা সংকটটা মাঝে মাঝে সৃষ্টি হয় এবং আমাদের সবাই আমরা হয়রানির শিকার হই, এটাই আমাদের কাছে বোধগম্য না। ফেনীর পাবলিক প্রসিকিউটর জানান, মন্ত্রণালয় থেকে অতিরিক্ত বরাদ্দ না দেয়ায় পৃথক ভবন নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। অতিরিক্ত টাকাটা যদি মন্ত্রণালয় বরাদ্দ করে তাহলে আমাদের ভবন হবে এবং এজলাস সংকট দূর হবে, লিটিগেন্ট পাবলিক উপকৃত হবে বলে আমি মনে করি। গত জুন মাস পর্যন্ত ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মোট 5486টি মামলার মধ্যে 2279টি বিচারাধীন। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বাংলার সময় আরো থাকছে। বরগুনায় জলদস্যু সাগর বাহিনীর 13 সদস্যের আত্মসমর্পণ, আইনি সহায়তা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। ডেলিভারিতে ধীরগতির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের পাশাপাশি জাহাজ জট সামাল দিতে হিমশিম খাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিদিন গড়ে বন্দর কর্তৃপক্ষ 6500-এর বেশি কন্টেইনার ওঠানামা করালেও সে তুলনায় ডেলিভারি অর্ধেকের কম। বর্তমানে ধারণ ক্ষমতার কিছুটা বেশি কন্টেইনার রয়েছে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে। জায়গা খালি না থাকায় কন্টেইনারবাহী জাহাজের অবস্থানের সময়ও বেড়ে যাচ্ছে, জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের উপর একের পর এক অস্থিরতা ভর করছে। সবশেষ প্রাইম মুভার মালিক শ্রমিকদের ধর্মঘটের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। কন্টেইনার জট কাটিয়ে ওঠার জন্য নানা উদ্যোগ নিয়েও সফল হচ্ছে না তারা। এর মধ্যে দেখা দিয়েছে ডেলিভারিতে ধীরগতি। বন্ধের দিন ডেলিভারিটা কমে যায়, কারণ যারা আমদানিকারক থাকেন তারা কিন্তু অন গ্রাউন্ডে থাকেন না এবং তারা ডেলিভারি নিতে না আসলে আমাদের ডেলিভারি দেওয়ার সুযোগ নেই। সবশেষ তথ্য অনুযায়ী 36,357 ধারণ ক্ষমতার এই বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 37,000-এর বেশি। আর বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে পণ্যবাহী জাহাজ রয়েছে 104টি। কন্টেইনার ডেলিভারিতে ধীরগতির কারণে জাহাজও আটকা পড়ছে। মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে স্ট্রাইক করলো, এরপরে গেল ঈদের বন্ধ, এরপরে আসলো আবার প্রাইম মুভারের বন্ধ। এই যে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যখনই আপনি একটা অবস্টাকল সৃষ্টি করে দেবেন, তখনই কিন্তু আপনার কনজেশন বেড়ে যাবে। কন্টেইনার জটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পোশাক খাতের ব্যবসায়ীদের। পাশাপাশি কাঁচামাল সরবরাহের ধীরগতির কারণে বিপাকে পড়েছে অন্যান্য শিল্প মালিকরাও। কন্টেইনার জট হয়ে গেলে অন্য জাহাজ এসে মাল নামাইতে পারে না, এই কারণে আমাদের র মেটেরিয়ালস পাইতে আপনার 3 দিনের জায়গায় 10 দিন দেরি হয়ে যাচ্ছে। তখন আমার প্রোডাকশন লস হচ্ছে, আপনার শ্রমিকের বেতন বিনা কাজে দিতে হচ্ছে, মাল এয়ার শিপমেন্ট করতে হচ্ছে, মালের অর্ধেক দাম পাচ্ছি আমরা। এই যে এই ক্ষতিপূরণগুলা হয়তোবা এই
আলটিমেটলি আপনার পোশাক শিল্পে বিশেষ করে রপ্তানিমুখী আমাদের যে পোশাক শিল্পের মালিকরা আছে তাদেরকে বহন করতে হবে। বায়ার তারাও এটা গ্রহণ করবে না, আমার ব্যাংকও এটা অ্যাকসেপ্ট করবে না। অথচ বন্দর কর্তৃপক্ষ গত বছর জাহাজের গড় অবস্থানের সময় কমিয়ে আনার পাশাপাশি 20 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করে রেকর্ড সৃষ্টি করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনায় জলদস্যু সাগর বাহিনীর প্রধান মোহাম্মদ আলমগীর শেখ ওরফে সাগর সহ 13 জলদস্যু আত্মসমর্পণ করেছে। বেলা 11:30টার দিকে জেলার সার্কিট হাউস মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করে। যারা এখনো এই ধরনের কাজে জড়িত তাদের আত্মসমর্পণের আহ্বান জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। এদিকে আত্মসমর্পণকারীদের আইনি সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে 20টি দেশি বিদেশি অস্ত্র এবং 596 রাউন্ড গুলি জমা দেয় সাগর বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে সাগর বাহিনীর সদস্যরা সুন্দরবনের বিভিন্ন নদী এবং খালে জেলে ও বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। এদিকে জলদস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে আসছে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী আর মাত্র 2টি ডাকাত দল এই অঞ্চলে অবশিষ্ট রয়েছে। আমি তাদেরকেও বিনা শর্তে উইদাউট এনি কন্ডিশন অনতিবিলম্বে আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানাবো। যারা মানুষ হত্যা কিংবা এই ধরনের জঘন্য অপরাধের ছিল তাদের ট্রায়াল ফেস করতে হবে, সেটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বাকিগুলো যাতে আমাদের আইনি সহযোগিতার মাধ্যমে তারা যেন নর্মাল লাইফে ফিরে আসতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে জলদস্যু সাগর বাহিনীর দলছুট হওয়া 6 সদস্যকে আটক করেছে র্যাব। গতরাতে খুলনায় সুন্দরবনের পশ্চিম বন বিভাগের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব 6-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, গতকাল রাত 11:15টার দিকে পশ্চিম সুন্দরবন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জলদস্যু সাগর বাহিনীর দলছুট হওয়া 6 সদস্যকে আটক করে তারা। একই সঙ্গে তাদের দেয়া তথ্য অনুযায়ী 4টি দেশীয় তৈরি বন্দুক, 4টি রামদা উদ্ধার করা হয়। সাগর বাহিনীর এই সদস্যরা খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা সহ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব। সাগর বাহিনী এর কয়েকজন সদস্য তারা আজকে র্যাব 8-এর কাছে আত্মসমর্পণ করেছে। এই সকল বাহিনীগুলো থেকে কিছু সদস্য তারা আত্মসমর্পণ করতে রাজি হয়নি। এই প্রেক্ষিতে আমরা কালকে তথ্যের ভিত্তিতে কালাবগি এলাকায় 6 জন বনদস্যুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। বিকেলে উপজেলার দেবীনগর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মতলেব খা ও শাহজাহান মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আতিয়ার খা নামে একজন ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় আহত হয় অন্তত আরও 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খা গ্রুপ আর মোল্লা গ্রুপ এরা যে 2-3 দিন আগে একটা সমস্যা করছিল, তাই নিয়ে বাজারে রামচন্দ্র বাজারে তর্ক বিতর্ক হচ্ছিল। এই আতিয়ার নাম করে গ্রামের এই শীত থেকে মহিষ নিয়ে বাড়ি যাচ্ছিল, পরে হঠাৎ করে তারা আক্রমণ করে কুপাইয়া গুরুতর জখম করে, পরে সে আতিয়ার মারা যায়। বাংলা সময় আরো থাকছে। সরকারি পাটকলগুলো পুনরায় চালুর পদক্ষেপ পাট খাতের জন্য পরিণত হয়েছে গলার ফাঁসে। কমেছে উৎপাদন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে লোকসান গুনতে হচ্ছে বিজেএমসি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্রের কুড়িগ্রামে তৈরি করা হচ্ছে দক্ষ নারী পুরুষ গার্মেন্টস শ্রমিক। আর প্রশিক্ষণ শেষ করার সঙ্গে সঙ্গে দেয়া হচ্ছে চাকরি। দারিদ্র্যপীড়িত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বদলে যাচ্ছে জেলার আর্থসামাজিক অবস্থা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
2007 সালের ডিসেম্বরে জেলা যুব ভবনে সোয়েটার নিটিং অ্যান্ড লিঙ্কিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি ব্যাচে 90 জন যুবক যুবতীকে 1 মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণে প্রশিক্ষণার্থীদের কোনো খরচ নেই, থাকা খাওয়া সহ যাবতীয় ব্যয় বহন করছে বিজিএমইএ। আর প্রশিক্ষণ শেষ করার সাথে সাথে রয়েছে চাকরির নিশ্চয়তা। ফলে দীর্ঘদিন বেকার থাকার পর এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে খুশি প্রশিক্ষণার্থীরা। থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি করে দিয়েছে, তাই আমি এখানে প্রশিক্ষণ এসেছি। আমি এসএসসি পাস করার পর 5 বছর বসে থাকার পর সোয়েটার নিটিং প্রশিক্ষণে সুযোগ পেয়েছি। প্রশিক্ষণ শেষের সাথে সাথে গাজীপুরের নাওজোর এলাকায় একটি সোয়েটার কারখানায় চাকুরি পেয়ে দারুণ খুশি প্রশিক্ষণার্থী। আমি 1 মাসের প্রশিক্ষণ নিয়েছি, নেওয়ার পরে আমার দিগন্ত সোয়েটারে চাকরি হয়েছে, আমি খুব খুশি। এই কেন্দ্রে প্রতি মাসে নিটিং বিষয়ে 60 জন এবং লিঙ্কিং বিষয়ে 30 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সোয়েটার নিটিং এ 60 জন, সোয়েটার লিঙ্কিং মেশিনে 30 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বিভিন্ন সোয়েটার ফ্যাক্টরিতে তাদের চাকরি দেওয়া হয়। দারিদ্র্যপীড়িত এ জেলায় বেকার যুবক যুবতীর সংখ্যা প্রায় 7 লাখ। প্রশিক্ষণ কেন্দ্রটির মাধ্যমে কর্মসংস্থান হওয়ায় জেলায় আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে। সোয়েটার নিটিং এবং লিঙ্কিং মেশিন অপারেটিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে। এই কর্মসংস্থানের ফলে বেকার যুব সমাজের এবং কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়ন সাধিত হচ্ছে। গত 9 বছরে প্রশিক্ষণ কেন্দ্রে 91টি ব্যাচে 5777 জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে 5200 জন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সোয়েটার ফ্যাক্টরিতে চাকুরি করছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। 16 বছর আগে 90 লাখ টাকা খরচ করে মাদারীপুরে নির্মাণ করা পৌর মিনি সুপার মার্কেটটি কাজে লাগেনি। এখন সেটাকে ভেঙে নতুন করে গড়ে তোলা হচ্ছে কমিউনিটি সেন্টার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মার্কেট ও কমিউনিটি সেন্টার নির্মাণে পরিকল্পনার অভাবকেই দুষছেন সচেতন নাগরিক কমিটি। তবে পৌর মেয়রের দাবি, আর্থিক লাভের আশায় মার্কেটটি ভেঙে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2000 সালে মাদারীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের শকুনিতে 90 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই মিনি সুপার মার্কেটটি। কিন্তু নির্মাণের 16 বছরেও কাজে আসেনি এটি। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে থাকা মার্কেটটিকে এখন ভেঙে ফেলা হচ্ছে। এরপর এখানে 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার। এভাবে অর্থ নষ্ট করে মার্কেট ও কমিউনিটি সেন্টার নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এটা দীর্ঘ বছর পর্যন্ত এখানে পরিত্যক্ত অবস্থায় ছিল। এখানে কোনো আয় বাণিজ্য কিছুই হয় না। এখানে গরু, ছাগল, ভেড়া এইসব পালা হইতো এবং ইয়াবা, গাঁজা, হিরোইন এইসবের মাদক এলাকা যুক্ত ছিল এটার সাথে। ভালো রাস্তা না করে পরিবেশটা চেঞ্জ করলেন না, কিন্তু এই জায়গায় কমিউনিটি সেন্টার করলেন, তাইলে আমার সন্দেহ আছে যে এটা কতটুকু সাকসেসফুল হবে। পরিকল্পনা ছাড়া মিনি সুপার মার্কেটটি নির্মাণ করা হয়েছিল বলে মনে করেন সচেতন নাগরিক কমিটির সদস্যরা। দোকানগুলো ভাড়া হয় নাই এবং পড়েছিল দীর্ঘদিন, কোনো কাজে লাগে নাই। আবার শুনছি যে সেটি ভেঙে সেখানে কোটি টাকা খরচ করে মিলনায়তন করবে। আমি জানি না সেটাও কি হবে। অবশ্য পৌর মেয়রের দাবি, ক্ষতির হাত থেকে বাঁচতে মার্কেটটিকে ভেঙে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক মানের কমিউনিটি সেন্টার। একটি সৌন্দর্য বর্ধন সহ এটি কমিউনিটি সেন্টার হবে, যে কমিউনিটি মাদারীপুর পৌর কমিউনিটির অন্তপক্ষে বিবাহ অনুষ্ঠানাদি, সামাজিক অনুষ্ঠানাদি এবং বিভিন্ন কনফারেন্সে এখান থেকে পৌরসভার আর্থিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। মাদারীপুর পৌরসভার তথ্য অনুযায়ী মার্কেটটি নির্মাণের 16 বছরে বিদ্যুৎ বিল সহ লোকসান গুনতে হয়েছে 4 লাখ টাকা। সময় সংবাদ, মাদারীপুর। শেরপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের 23 বস্তা চাল সহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। দুপুরে নালিতাবাড়ি উপজেলার শিমুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ এলাকাবাসী জানায়, উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়নের কালাকুমা থেকে একটি ভটভটিতে করে 23 বস্তা চাল নালিতাবাড়ি শহরে নেওয়া হচ্ছিল। পথে শিমুলতলা এলাকায় বাঘুবেড়ে ইউনিয়নের সাবেক সদস্য মতিউর রহমান ভটভটির গতিরোধ করেন। পরে বস্তার ভেতরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের চাল দেখে চালক জহুরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। জনগণের অভিযোগের ভিত্তিতে এবং তাদের হাতে ধৃত রাস্তার মধ্যে অ্যাকচুয়ালি কিছু বস্তা 16 থেকে 17 বস্তা চাল পাওয়া যায়। চালগুলো সে কোত্থেকে কিভাবে তার কাছে এসছে এবং এটা আমরা যাচাই বাছাই সাপেক্ষে তাকে সহ আমরা আইনে সোপর্দ করব। মাদারীপুরে পারিবারিক কলহের জেরে নাজমা আক্তার নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী। স্বজন এলাকাবাসী জানায় 10 বছর আগে সদর উপজেলার দক্ষিণ খাগচারা গ্রামের সুজাত ব্যাপারীর সঙ্গে বিয়ে হয় একই গ্রামের নাজমার। বিয়ের পর থেকেই তাদের বিভিন্ন কারণে কলহ শুরু হয়। এরই জেরে গতকাল বিকেলে নাজমাকে মারধর করে সে। পরে ভাতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে সুজাত পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান নাজমা। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। সকালে উপজেলার সাপখোলা এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য টিটু শিকদারের সঙ্গে মজনু মিয়ার বিরোধ চলছিল। এর জেরে সকালে টিটু শিকদারের এক সমর্থকের উপর হামলা চালায় মজনুর লোকজন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুর চালায় তারা। পরে টিটু শিকদারের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহত 15 জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 14 অক্টোবর থেকে জেলার 7টি উপজেলায় বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলবে 24 অক্টোবর পর্যন্ত। গত 5 দিনে 472 জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল করেছে 5টি বাঙালি সংগঠন। সকালে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। হরতালে দোকানপাট, দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল বন্ধ থাকে। সংগঠনগুলোর নেতাদের দাবি, জাতীয় সংসদে সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাশ হওয়ায় পার্বত্য এলাকার বাঙালিরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবেন। দেখছেন সময় সংবাদ। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি। অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাইজিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। শেষ 5 বছরে 5টি বন্ধ পাটকল চালুর সঙ্গে 35,000 শ্রমিককে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে সরকার। যে পদক্ষেপকে সোনালী অতীত ফিরিয়ে আনার উদ্যোগ বলা হলেও বাস্তবে তা এখন পাট খাতের জন্য পরিণত হয়েছে গলার ফাঁসে। এমনকি বেশিরভাগ সময় কর্মহীন প্রায় 22,000 শ্রমিককে শুধুমাত্র বেতন ভাতা দিতেই বছরে ব্যয় 250 কোটি টাকা, যেটিকে সম্পূর্ণ অপচয় মনে করলেও শ্রম আইনের বাধ্যবাধকতার কারণে শ্রমিক ছাঁটাই কঠিন বলে মনে করছে সরকার। সমস্যাগ্রস্ত পাট শিল্প নিয়ে জুবায়ের ফয়সালের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4র্থ পর্ব। সরকার মিলিত ভাই টাকা জানো, আমি খালি হাজিরা উঠলে আমার টাকা পুরা টিফিনে যায়, তখন আমার 4টে মেশিন দেখা লাগে, আর এমনি আবার 2টো মেশিন দেখা। শ্রমিকদের এমন কর্মচাঞ্চল্য খুলনা অঞ্চলের একটি ব্যক্তি মালিকানাধীন পাটকল জুট টেক্সটাইল মিলসের, যেখানে দিন এবং রাত 2 শিফটে কর্মরত 250 শ্রমিক প্রতিদিন উৎপাদন করছে প্রায় 35 টন রফতানিযোগ্য সুতা আর চটের বস্তা। এবার ঘুরে আসা যাক সরকারি পাটকল দৌলতপুর জুট মিল থেকে, যেখানে বেসরকারি মিলের মতো একই মেশিনগুলোর কোনোটিতে কাজ করছেন 3 জন, আবার কোনোটিতে 5 জন শ্রমিক। সব মিলে 1000 খানেক শ্রমিক 2 শিফটে পাটকলটিতে দৈনিক উৎপাদন করছে মাত্র 9 টন পাটপণ্য। আর এসব কারণেই শুধুমাত্র গত 3 বছরেই বিজেএমসির লোকসান 700 কোটি টাকা। এরপরও সংস্থাটির মাথায় চেপে আছে বাড়তি প্রায় 6000 শ্রমিক কর্মচারীর পাওনা পরিশোধের বোঝা। বেসরকারি কিছু কিছু মিল আছে, তার দেখা যায় যে যেখানে লোকবলের সেট আপ 5 জন, সেখানে আমার ওই একই মেশিনারিজ সেখানে হয়তো আমার 10 জন দিয়ে আমার কাজ করা যায়। সেক্ষেত্রে আমার ওয়েজেস বা মজুরিটা একটু বেশি লাগতেছে।
যদিও অতিরিক্ত শ্রমিক ছাঁটাইয়ের সঙ্গে বিজেএমসির অব্যাহত লোকসান কমাতে সরকারের পক্ষ থেকে বারবার মহাপরিকল্পনা গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু এখনো আলোর মুখ দেখেনি সেসব উদ্যোগ। পার্মানেন্ট শ্রমিকদের এটা এই মজুরি কমিশনের আওতায়, তাদের এই সরকারি চাকরির মতো তাদের চাকরি, অতএব তাদেরকে এই শ্রমিক থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো শ্রমিক যাতে বেকার বসে বেতন না দিতে হয়, যার জন্য আমরা 2 শিফট থেকে 3 শিফট কিন্তু চালু করতেছি। বিজেএমসিতে বর্তমানে 35,000 স্থায়ী, 27,000 বদলি ও 6,000 আউটসোর্সিং শ্রমিক কর্মরত রয়েছে, যার মধ্যে প্রায় 22,000 শ্রমিককে কোনো কাজ ছাড়াই দিতে হচ্ছে বেতন ভাতা। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিক কিংবা শ্রমিকের স্বল্পতা, দুটোর কোনোটি শিল্পের জন্য মঙ্গলজনক নয়। কিন্তু বাস্তবতা বলছে বেসরকারি মিলগুলোর চেয়ে বেশি শ্রমিক কাজ করলেও উৎপাদনের দিক থেকে বেশ পিছিয়ে আছে সরকারি পাটকলগুলো। আর এসব কারণেই অসংখ্য উদ্যোগ নেয়ার পরও লাভের মুখ দেখছে না বিজেএমসি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, দৌলতপুর, খুলনা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ফরিদপুর ও রাজবাড়ীতে 21 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত 22 দিন সাগর ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ইলিশ মাছ ধরার দায়ে 9 জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় 2 মণ ইলিশ ও 2000 মিটার কারেন্ট জাল। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে 10 দিন করে কারাদণ্ড দেন। এদিকে পদ্মার বিভিন্ন পয়েন্টে মাছ ধরার অপরাধে রাজবাড়ীতে 15,000 মিটার জাল সহ 12 জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় পুড়িয়ে ফেলা হয় কারেন্ট জাল। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। চাকরি স্থায়ীকরণের দাবিতে দেশের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডাররা। সকালে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে অবস্থান নেন শতাধিক মিটার রিডার ও মেসেঞ্জার। এ সময় তারা অভিযোগ করেন, যোগদানের সময় চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেয়া হলেও এখনও তা বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের চাকরি স্থায়ী করার দাবি জানান তারা। আমাদের জন্য মানবতার জীবনযাপন করতে না হয়, আমাদের মাননীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। একই দাবিতে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান নেন মিটার রিডার ও মেসেঞ্জাররা। কর্মসূচিতে বক্তারা চাকরিচ্যুতদের পদে বহাল, চাকরি স্থায়ীকরণ সহ 6 দফা বাস্তবায়নের দাবি জানান। এদিকে ঝিনাইদহেও চাকরি স্থায়ী করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন মিটার রিডার ও মেসেঞ্জাররা। কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের 1,10,000 সবজির চারা বিতরণ করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। সকালে সদর উপজেলার খামারবাড়ি চত্বরে ক্ষতিগ্রস্ত 2,200 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব চারা বিতরণ করা হয়। ইনস্টিটিউশনের নিজস্ব তহবিল থেকে প্রত্যেক কৃষককে লাউ, মিষ্টি কুমড়া, সিম ও বেগুনের 50টি করে চারা দেয়া হয়। উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন, হাত ধোয়ার অভ্যাস গড়ে প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরে পালন হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সপ্তম টাইগার বোলার হিসেবে অভিষেকেই 5 উইকেট নিয়েছেন মিরাজ। দিন শেষে সফররত ইংল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 258 রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। অভিষিক্ত মেহেদী মিরাজের বলে বোল্ড হন ইংল্যান্ডের অভিষিক্ত ব্যাটসম্যান বেন ডাকেট। পরের ওভারে সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। গ্যারি ব্যালেন্সকে মিরাজ ফেরালে দলীয় 21 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে মঈন আলী ও জো রুট চাপ সামলে দলের ইনিংস এগিয়ে নিলেও লাঞ্চের পর আবারও আঘাত হানেন মিরাজ। ব্যক্তিগত 40 ও দলীয় 83 রানে মিরাজের তৃতীয় শিকারে পরিণত হন জো রুট। বেন স্টোকসের সাকিব দ্রুত ফিরিয়ে দিলেও 50 তুলে নেন মঈন আলী ও জনি বেয়ারস্টো। তবে শেষ সেশনের এই 2 সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে সপ্তম বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে 5 উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। 7 উইকেটে 258 রানে দিন শেষে করেছে ইংল্যান্ড। ক্রিস ওকস ও আদিল রশিদ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
Wherever he moves the field, the ball doesn't go. বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে সাংবাদিকতা বিভাগের ছাত্রের লাশ উদ্ধার, মাথায় আঘাতে মৃত্যু জানালেন চিকিৎসক, তদন্তে পুলিশ। বেগম জিয়া সহ বিএনপি নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ। এই কাউন্সিলের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে আশাবাদ মির্জা ফখরুলের। এজলাস সংকটে ব্যাহত হচ্ছে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কাজ, চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। ধীর গতিতে ডেলিভারির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের পাশাপাশি বেড়েছে জাহাজ জট। আর্থিক ক্ষতির শিকার ব্যবসায়ীরা, আমদানিকারকদের উপর দায় চাপালো বন্দর কর্তৃপক্ষ। A wicket for the teenager, his first in Test cricket, and it ends. চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই টাইগার স্পিনারদের দাপটে দিশেহারা ইংল্যান্ড। সপ্তম বাংলাদেশি হিসেবে অভিষেকেই 5 উইকেট মেহেদী মিরাজের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।